অবশেষে রাফা ক্রসিং খুলে দেওয়ার ঘোষণা ইসরায়েলের। কাল থেকে গাজায় ঢুকবে ত্রাণবাহী ট্রাক। অন্তত 70,000 ফিলিস্তিনির প্রাণহানি স্বীকার করল নেতানিয়াহু বাহিনী। যুদ্ধবন্ধের আলোচনায় মস্কো যাওয়া সম্ভব নয় জানালেন জেলেনস্কি। পুতিনকে কিয়েভে আমন্ত্রণ। রাশিয়ার রাডার, ড্রোন ও অস্ত্রের গুদাম ধ্বংসের দাবি ইউক্রেনের। পরমাণু ইস্যুতে চুক্তি করতে চায় ইরান, দাবি ট্রাম্পের। ন্যায্যতার ভিত্তিতে হতে পারে আলোচনা জানালেন আরাকচি। তেহরানের নৌমহড়া ঘিরে সতর্ক ওয়াশিংটন। চীনের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন না করা হবে বোকামি, মন্তব্য ব্রিটিশ প্রধানমন্ত্রীর। এপ্রিলে বেইজিং সফরের পরিকল্পনা ট্রাম্পের, দাবি স্টারমারের। এবং মিয়ানমারে নির্বাচনে জান্তা সমর্থিত দলের ভূমিধস জয়। এখনো স্বীকৃতি দেয়নি আসিয়ান। ভোটের পরও থামছে না সংঘাত। বিভিন্ন রাজ্যে সেনা ও বিদ্রোহীদের পাল্টাপাল্টি হামলা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মালিহা সুহরওয়ার্দী। গাজায় ত্রাণ প্রবেশে রাফা ক্রসিং খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। কাল থেকে আবারও উপত্যকাটিতে ঢুকতে পারবে সহায়তাবাহী ট্রাক। যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য এই সিদ্ধান্তের বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মতবোধ সংশ্লিষ্টদের। এদিকে যুদ্ধবিরতির মধ্যে গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 5 জন নিহত হয়েছেন। চলমান যুদ্ধে এ পর্যন্ত অন্তত 70,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে স্বীকার করেছে নেতানিয়াহু বাহিনী। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে এক ইসরায়েলি গণমাধ্যম। অবশেষে যুদ্ধ বিধ্বস্ত গাজায় প্রবেশে রাফা ক্রসিং আবারও পুরোদমে খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় শুক্রবার উপত্যকায় বেসামরিক নীতির সমন্বয়কারী ইসরায়েলি সংস্থা কুগাট জানায়, আগামী রোববার পুনরায় খুলে দেওয়া হবে রাফা ক্রসিং। এর মাধ্যমে গাজা ও মিশরের মধ্যে আবারও যাতায়াত শুরু হবে। রাফা ক্রসিং দীর্ঘদিন বন্ধ থাকায় গাজায় চিকিৎসা, শিক্ষা ও যোগাযোগ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবন্ধ পরিকল্পনার প্রথম ধাপের গুরুত্বপূর্ণ শর্ত এই ক্রসিং পুনরায় চালু করা। তবে শেষ ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার না হওয়া পর্যন্ত সীমান্ত খুলবে না বলে জানিয়েছিল ইসরায়েল। চলতি সপ্তাহে সেই মরদেহ উদ্ধারের পরই রাফা ক্রসিং পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত জানালো তেল আবিব। এদিকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় থামছে না ইসরায়েলি বাহিনীর বর্বরতা। দের আল বালাহ শহরে ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, 2 বছরের যুদ্ধে গাজার বড় অংশ ধ্বংস হয়ে গেছে। গাজা যুদ্ধে অন্তত 70,000 ফিলিস্তিনি নিহত হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার এ তথ্য প্রকাশ করে ইসরায়েলি গণমাধ্যম ওয়াইনেট। জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের ব্রিফিংয়ের ভিত্তিতে এই হিসাব গ্রহণ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সংবাদ মাধ্যমটি আরও জানায়, নিহতদের মধ্যে কারা যোদ্ধা আর কারা সাধারণ মানুষ তা নির্ধারণে কাজ চলছে। রাশিয়া কিংবা বেলারুশে গিয়ে যুদ্ধ বন্ধের আলোচনা করা সম্ভব নয় বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তবে পুতিনকে কিয়েভ সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি, যদিও এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ক্রেমলিন। এদিকে কিয়েভ সহ বিভিন্ন শহরে রাশিয়া 1 সপ্তাহ হামলা বন্ধের ঘোষণা দিলেও থেমে নেই জেলেনস্কি বাহিনীর আক্রমণ। রাশিয়ার ভেতরে হামলা চালিয়ে রাডার, ড্রোন ও অস্ত্রের গুদাম ধ্বংসের দাবি করেছে জেলেনস্কি বাহিনী। ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলের আরও একটি গ্রাম দখলে নেয়ার দাবি করেছে রাশিয়া। জাপোরিঝিয়া অঞ্চলের তেরুনাভ গ্রামে রুশ সেনাদের পতাকা উড়ানোর ভিডিও প্রকাশ করেছে মস্কো। ভূমি হারানোর মধ্যেও যুদ্ধে লড়াই করে যাচ্ছে ইউক্রেন। রাশিয়ার ভেতর হামলা চালিয়ে রাডার, ড্রোন ও গোলাবারুদের মজুস্থল ধ্বংসের দাবি করেছে কিয়েভ। অন্যদিকে ইউক্রেনের খেরসন শহরে যাত্রীবাহী বাসে বোমা হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছে ইউক্রেন। এ ঘটনায় একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের কথা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, 1 ফেব্রুয়ারি পর্যন্ত কিয়েভ ও এর আশেপাশে হামলা বন্ধে সম্মত হয়েছে রাশিয়া। ইউক্রেনে তীব্র শৈত্যপ্রবাহ বিবেচনায় এমন সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে ক্রেমলিন। তবে এটিকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি বলছে না মস্কো। অন্যদিকে যুদ্ধবন্ধে আলোচনার জন্য পুতিনকে কিয়েভ সফরে আমন্ত্রণ জানিয়েছেন জেলেনস্কি। তবে মস্কো বা বেলারুশে গিয়ে আলোচনা করা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় না বসলে ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের উদ্দেশ্যে শক্তিশালী নৌবহর যাচ্ছে জানিয়ে আবারও সতর্ক করেন তিনি। একই সঙ্গে ট্রাম্প দাবি করেন, চুক্তি করতে চাইছে তেহরান। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ন্যায্যতার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনা শুরু হতে পারে। তবে আলোচনার পাশাপাশি তেহরান যুদ্ধের জন্য প্রস্তুত আছে বলে জানান তিনি।
ইরানের সরকার পতনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে দেশটির সরকারি অবকাঠামো ও ভবনে হামলা চালাতে পারে মার্কিন সেনারা। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার চেয়ে শক্তিশালী নৌবহর ইরানের দিকে আছে। পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় ফিরতে তেহরানকে সতর্ক করে বলেন, নইলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এ সময় ট্রাম্প দাবি করেন, চুক্তি করতে চাইছে ইরান। আমাদের খুব শক্তিশালী নৌবহর আছে। ভেনেজুয়েলায় যেটা ছিল তার চেয়েও বড়। আমি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও পুনর্গঠন করেছি। জাহাজগুলো তো কোথাও না কোথাও ভাসতেই হবে, ইরানের কাছে গিয়েই ভাসুক। তবে অনেক মানুষ মারা যাচ্ছে সেখানে। আমি এইটুকু বলতে পারি, ইরান চুক্তি করতে চায়। মার্কিন হামলার শঙ্কার মধ্যেই তুরস্ক সফর করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। স্থানীয় সময় শুক্রবার ইস্তাম্বুলে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, আলোচনা ন্যায্য ও সমতার ভিত্তিতে হলে ইরান অংশ নিতে প্রস্তুত। জানান, মিসাইল ও প্রতিরক্ষার সক্ষমতা নিয়ে ইরান কখনো আলোচনা করবে না। তেহরান যেমন আলোচনার জন্য প্রস্তুত, তেমনি যুদ্ধের জন্যও প্রস্তুত। ইরানের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা কখনোই কোনো আলোচনার বিষয় হবে না। নিজের নিরাপত্তা ও প্রতিরক্ষা নিয়ে কোনো দেশই আপোষ করতে প্রস্তুত নয়। আমরা যেমন আলোচনার জন্য প্রস্তুত, তেমনি যুদ্ধের জন্য প্রস্তুত। একই দিনে ইরান বিক্ষোভ দমনে হত্যাকাণ্ডের কড়া সমালোচনা করে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, একটাই লক্ষ্য, তেহরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। এক্ষেত্রে মিত্রদের সঙ্গে কাজ করছেন বলেও জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। চীনের সঙ্গে সম্পর্ক না রাখাটা যুক্তরাজ্যের জন্য বোকামি হবে বলে সাফ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্টের চীন নিয়ে মন্তব্যের প্রতিক্রিয়ায় স্টারমার বলেন, ট্রাম্প নিজেও এপ্রিলে বেইজিং সফরের পরিকল্পনা করছেন। এদিকে বিশ্ব রাজনীতিতে অস্থিরতার মধ্যে যুক্তরাজ্য ও চীনের আরও ঘনিষ্ঠ সহযোগিতা জরুরি বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ক্রিস্টোফার পিসারিদেস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সঙ্গে ব্যবসা করাকে ঝুঁকিপূর্ণ বললেও সেই মন্তব্যকে কার্যত নাকচ করে দিল ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। স্থানীয় সময় শুক্রবার চীনের সাংহাইয়ে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে চীন সফর সফল হয়েছে জানিয়ে বলেন, দেশটির সঙ্গে সম্পর্ক না রাখাটা যুক্তরাজ্যের জন্য হবে বোকামি। ট্রাম্পের চীন নিয়ে মন্তব্যে স্টারমার বলেন, আন্তর্জাতিক ঘটনা প্রবাহ সরাসরি দেশের অভ্যন্তরে প্রভাব ফেলছে, তাই অস্থির বিশ্বে যুক্ত থাকতে হবে। আর ট্রাম্প এবছরের এপ্রিল মাসেই চীন সফরের পরিকল্পনা করছেন বলেও জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্য আমি দেখেছি। এই সফরের আগে আমরা তার টিমের সঙ্গে আলোচনা করে সফরে আসতে পারেন। আন্তর্জাতিক অঙ্গনে যা ঘটছে তার প্রভাব সরাসরি আমাদের ঘরোয়া পরিস্থিতিতে পড়ছে, তাই আমাদের যুক্ত থাকতে হবে। বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে যুক্তরাজ্য ও চীনের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা ও সমন্বয় জরুরি, এমন মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ক্রিস্টোফার পিসারিদেস। তিনি বলেন, বিশ্ব যখন আরও বিভক্ত হওয়ার ঝুঁকিতে, তখন এই সহযোগিতা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ফাঁকে সিজিটিএনকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন পিসারিদেস। ব্রিটিশ প্রধানমন্ত্রী যা করছেন তা একেবারেই সঠিক। আমি খুবই উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র থেকে আসা বার্তা ও নীতি সম্পর্কে। দেখা যাচ্ছে বিশ্ব তিনটি পরাশক্তির মধ্যে ভাগ হয়ে যাচ্ছে, যেখানে তারা এক এক জায়গা দখল করছে। এ সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাম্প্রতিক চীন সফরের গুরুত্ব তুলে ধরেন ক্রিস্টোফার পিসারিদেস। এছাড়া 8 বছরের মধ্যে এটি কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রথম চীন সফর। এর পাশাপাশি লন্ডনে নতুন চীনা দূতাবাস নির্মাণের অনুমোদন দেওয়াকে ইতিবাচক অগ্রগতি হিসেবেও দেখছেন এই নোবেলজয়ী। আন্তর্জাতিক সময় আরও থাকছে। সিরিয়ার সামরিক বাহিনীর সঙ্গে একীভূত হচ্ছে কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ। নতুন চুক্তি সই, সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ দামেস্ক, জানালেন সিরীয় প্রেসিডেন্ট। মিয়ানমারে নির্বাচনের সময় জান্তা বাহিনীর হামলায় অন্তত 170 জন নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। ইউএন হিউম্যান রাইটসের উপদেষ্টা জেমস রোটেহাভার জানিয়েছেন, নির্বাচনের প্রচারণা থেকে শুরু করে ভোট গ্রহণ শেষ পর্যন্ত এই সংখ্যার হিসাব করা হয়েছে। তবে যোগাযোগের সীমাবদ্ধতা এবং ভয়জনিত কারণে এই সংখ্যা এখনও চূড়ান্ত নয়। জাতিসংঘের মানবাধিকার অফিস জানিয়েছে, এই সময়ে অন্তত 408টি সামরিক হামলা চালানো হয়েছে। নিরাপত্তা ও সশস্ত্র সংঘাতের কারণে ভোট গ্রহণ হয়নি দেশের অনেক জায়গায়। মিয়ানমারে জাতীয় নির্বাচন শেষ হলেও থামছে না সংঘাত। চীন রাজ্যে জান্তা সেনারা ব্যাপক হামলা চালিয়েছে বলে দাবি স্থানীয় বিদ্রোহী গোষ্ঠীর। অন্যদিকে কাচিন রাজ্যে কোণঠাসা অবস্থায় আছে জান্তা সেনারা। এরই মধ্যে একাধিক ক্যাম্প দখলে নেওয়ার দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী কেআইএ।
এদিকে জান্তা সরকার রোহিঙ্গা গণহত্যার প্রমাণ নষ্ট করছে বলে আন্তর্জাতিক বিচারিক আদালতে অভিযোগ তুলেছে গাম্বিয়া। মিয়ানমারের চীন রাজ্যের ফালাম টাউনশিপে ১১ দফা বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। বিদ্রোহী গোষ্ঠীগুলোর দাবি, একটানা আক্রমণের সময় ৫৮টি বোমা ফেলা হয়। ৩ মাস ধরে অগ্রসর হতে না পারা স্থলবাহিনীকে বাঁচাতেই আকাশপথে জান্তাই অভিযান চালায় বলেও দাবি তাদের। প্রায় ৫০০ সেনা এখনও শহর থেকে ১০ মাইল দূরের গ্রামেই আটকা পড়ে আছে। ক্ষয়ক্ষতি, পলায়ন আর একের পর এক আত্মসমর্পণের ঘটনায় ভেঙে পড়ছে তাদের মনোবল। তাই নতুন করে ২-৩০০ সেনার দল পাঠানো হচ্ছে সেখানে। সামরিক বিশ্লেষকদের মতে, ফালাম পুনর্দখল করতে পারলে ভারত মিয়ানমার সীমান্তের রিখাউদার ও হাখার দিকে বড় আকারে আক্রমণের সুযোগ পাবে তারা। উত্তরে কাচিন অঞ্চলেও চাপে জান্তা বাহিনী। ডিসেম্বরে হারানো খনি সমৃদ্ধ এলাকার বেশ কয়েকটি ক্যাম্প পুনর্দখলের দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী কেআইএ। আকাশপথে জান্তার শক্তি বাড়লেও স্থলভাগে নিয়ন্ত্রণ ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। মিয়ানমারের ভেতরের মানবিক চিত্র ভয়াবহ হয়ে উঠেছে। ম্যাগোয়ে অঞ্চলে ১,০০০-এর বেশি বাস্তুচ্যুত মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে স্ক্যাবিস, একজিমা, দাঁদের মতো চর্মরোগ। নিরাপদ পানি নেই, ওষুধ নেই। ২৪,০০০-এর বেশি মানুষ জঙ্গলে আশ্রয় নিয়ে বেঁচে আছে রোগ আর হামলার মধ্যে। এর মধ্যে শুধু ফালাম এলাকাতেই ১০,০০০-এর বেশি মানুষ ঘরছাড়া। এরই মধ্যে জান্তা পরিচালিত জাতীয় নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মহলে। ৩ দফায় হওয়া নির্বাচনকে এখনও স্বীকৃতি দেয়নি আসিয়ান। ফিলিপিন্সের পররাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমারের সহিংসতা থামাতে বিদ্রোহী গোষ্ঠীগুলো আসিয়ানকে চাপ দিচ্ছে। অন্যদিকে আন্তর্জাতিক বিচারিক আদালত আইসিজেতে গাম্বিয়া অভিযোগ করেছে, রোহিঙ্গা গণহত্যার প্রমাণ গোপন করতে তথ্য নষ্ট করেছে মিয়ানমার। দীর্ঘ লড়াইয়ের পর সিরিয়া সরকারের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে কুর্দি নেতৃত্বাধীন গোষ্ঠী এসডিএফ। নতুন একটি চুক্তিতে সই করেছে দুপক্ষ। এর মাধ্যমে ধাপে ধাপে কুর্দি বাহিনীকে রাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে একীভূত করা হবে। চুক্তি অনুযায়ী সরকারি বাহিনীর সঙ্গে সংঘাত থেকে সরে আসবে গোষ্ঠীটি। সিরীয় প্রেসিডেন্ট বলেন, দেশের ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ তিনি। এই চুক্তিতে সন্তোষ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সংঘাত বন্ধে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ এর সঙ্গে নতুন একটি চুক্তিতে পৌঁছেছে সিরিয়া সরকার। চুক্তি অনুযায়ী এসডিএফ এর সামরিক ও প্রশাসনিক কাঠামো ধীরে ধীরে রাষ্ট্রীয় ব্যবস্থার সঙ্গে একীভূত করা হবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সরকারি বাহিনী দেশটির উত্তর পূর্বাঞ্চলের বড় অংশ পুনর্দখল করলে সমঝোতায় সম্মত হয় গোষ্ঠীটি। স্থানীয় সময় শুক্রবার বিবৃতি দিয়ে চুক্তির বিষয়টি নিশ্চিত করে এসডিএফ। চুক্তি অনুযায়ী সরকারি বাহিনীর সঙ্গে সংঘাত থেকে সরে আসবে গোষ্ঠীটি। এছাড়া এসডিএফ এর 3টি ব্রিগেড নিয়ে গঠিত হবে একটি সামরিক ডিভিশন। চুক্তির বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সিরিয়া বিষয়ক দূত টম ব্যারাকের সঙ্গে ফোনালাপে দেশের ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার করেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। আর মার্কিন দূত এই চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দেন। চুক্তিতে কুর্দি জনগণের বেসামরিক ও শিক্ষাগত অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে। বাস্তুচ্যুতদের নিজ নিজ বাড়িতে ফেরার নিশ্চয়তা দেয়া হয়েছে। পাশাপাশি এসডিএফ এর নিয়ন্ত্রণে থাকা কারাগার, তেল ও গ্যাস ক্ষেত্র দামেস্কের হাতে হস্তান্তরের সিদ্ধান্ত হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার বিতর্কিত মন্তব্যে ফের তোলপাড় ভারতের রাজনীতি। দুদিন আগে রাজ্যটির এক সরকারি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি অনুপ্রবেশকারীদের আসামে নয় বাংলাদেশে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আসামের কংগ্রেস নেতৃত্ব। এমন পরিস্থিতিতে নিজের বক্তব্যে অনড় থাকার কথা জানিয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। শুক্রবারও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পাশে বসিয়ে আসামে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। অবৈধ অনুপ্রবেশকারীদের আসাম থেকে বিতাড়ন করার কথা পুনরাবৃত্তি করেন তিনি। বিতর্কের সূত্রপাত ঘটে গত মঙ্গলবার। সেদিন রাজ্যের তিনসুকিয়ায় এক সরকারি অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিয়া সম্প্রদায়কে কষ্টে রাখাই তার কাজ বলে মন্তব্য করেন আসামের মুখ্যমন্ত্রী। দাবি করেন, ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় প্রায় 4 থেকে 5 লক্ষ মিয়া ভোটারদের নাম বাদ পড়তে পারে। মাথার ঘাম পায়ে ফেলে আমরা রাজ্যের নিরাপত্তা দিয়ে আসছি। এখানে অবৈধ বাংলাদেশের কোনো স্থান নেই। মিয়া সম্প্রদায় বাংলাদেশে গিয়ে ভোট
ভোট দিন। ওই বক্তব্যের জেরে সমালোচনার মুখে পড়েছেন হেমন্ত বিশ্ব শর্মা। তার এমন মন্তব্য ইসলামকে অপমান করার শামিল উল্লেখ করে মুখ্যমন্ত্রীর মন্তব্য প্রত্যাহারের অনুরোধ করেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট নেতা বদরুদ্দিন আজমল। তবে নিজের অবস্থানে অনড় বিজেপির এই মুখ্যমন্ত্রী। ভারতের সুপ্রিম কোর্টের কিছু পুরনো পর্যবেক্ষণ উদ্ধৃত উল্লেখ করে এটা তার ব্যক্তিগত মন্তব্য নয়, আদালতের আগের উদ্বেগের প্রতিফলন বলে জানান তিনি। ভারতীয় গণমাধ্যমের একাংশের দাবি, মিয়া শব্দটি আসামে বসবাসরত বাংলা ভাষাভাষী মুসলমানদের বোঝাতে ব্যবহৃত এক তিরস্কারমূলক শব্দ। এর আগেও বহুবার বাংলাদেশ ইস্যুতে বিতর্কিত মন্তব্য করেছেন হেমন্ত বিশ্ব শর্মা। সিন্ধু পানি চুক্তি নিয়ে নয়াদিল্লির সঙ্গে ইসলামাবাদের বিরোধের জেরে ভারতের দুটি বিতর্কিত জলবিদ্যুৎ প্রকল্প পরিচালনার তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক সালিসি আদালত। এই আদেশকে পাকিস্তান নিজেদের পানি সুরক্ষার পক্ষে বড় অগ্রগতি হিসেবে দেখছে। 1960 সালে সিন্ধু পানি চুক্তির আওতায় গঠিত সালিসি আদালত ভারতের বাগলিহার ও কিষানগঙ্গা জলবিদ্যুৎ প্রকল্পের অপারেশনাল লগবুক জমা দিতে নির্দেশ দিয়েছেন। আদেশ অনুযায়ী ভারতকে আগামী 9 ফেব্রুয়ারির মধ্যে সব নথি জমা দিতে হবে অথবা আনুষ্ঠানিকভাবে তা দিতে অস্বীকৃতির কারণ জানাতে হবে। এদিকে পাকিস্তানকে 2রা ফেব্রুয়ারির মধ্যে কোন কোন নথি প্রয়োজন তা নির্দিষ্ট করে জানাতে বলা হয়েছে। মামলার দ্বিতীয় ধাপে শুনানি 2রা ও 3রা ফেব্রুয়ারি দ্য হেগে অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় আইসিই বিরোধী ব্যাপক বিক্ষোভ, বন্ধ স্কুল, শপিং মল, মিনিয়াপোলিসে আন্দোলনের খবর সংগ্রহের সময় সাংবাদিক গ্রেফতার। চরম আর্থিক সংকটের মুখে পড়েছে জাতিসংঘ। শিগগিরই সংস্থাটির অর্থনৈতিক কাঠামো ধসে পড়তে পারে বলে সতর্ক করেছেন মহাসচিব আন্তোনিও গুতেরেস। সদস্য দেশগুলো তাদের চাঁদা না দেয়ায় এমনটা হতে পারে বলে জানান তিনি। বলেন, ক্রমেই গভীর হচ্ছে এই সংকট, এ কারণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন ব্যাহত হচ্ছে। জুলাই মাসের মধ্যে জাতিসংঘের ফান্ড ফুরিয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন গুতেরেস। 193টি সদস্য রাষ্ট্রের কাছে পাঠানো এক চিঠিতে বকেয়া চাঁদা পরিশোধের তাগিদ দিয়েছেন তিনি। জাতিসংঘের সদর দপ্তরে এ সংক্রান্ত সতর্কতামূলক নোটিশ টাঙানো হয়েছে। খরচ বাঁচাতে বন্ধ রাখা হচ্ছে এসকেলেটর, তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা। এই সতর্কবার্তা এমন এক সময় এলো যখন জাতিসংঘের সবচেয়ে বড় দাতা দেশ যুক্তরাষ্ট্র নিয়মিত বাজেট ও শান্তিরক্ষা বাজেটে অর্থ দিতে অস্বীকৃতি জানিয়েছে। বাংলাদেশ ও পাকিস্তান সহ 75টি দেশের উপর অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতাদেশ তুলে নিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোয়েমকে চিঠি দিয়েছেন 75 কংগ্রেসম্যান। চিঠিতে বলা হয়, বিশ্বের প্রায় 40% মানুষ অভিবাসী ভিসা স্থগিতাদেশের আওতায় পড়েছেন। সরকারের এই সিদ্ধান্তে বিশাল এই জনগোষ্ঠী উপেক্ষিত হচ্ছে উল্লেখ করে সমালোচনা করা হয়। গত 21 জানুয়ারি বাংলাদেশ, পাকিস্তান সহ 75টি দেশে অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র দফতর জানায়, যেসব দেশের অভিবাসীরা মার্কিন নাগরিকদের কল্যাণ ভাতা অগ্রহণযোগ্য হারে নিয়ে থাকে তাদের ভিসা প্রক্রিয়া স্থগিত থাকবে। সপ্তাহ ব্যবধানে দেশগুলোর উপর থেকে ভিসা প্রক্রিয়ায় স্থগিতাদেশ তুলে নিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোয়েমকে চিঠি দিয়েছেন 75 কংগ্রেসম্যান। বৃহস্পতিবার দেয়া ওই চিঠিতে বলা হয়, স্থগিতাদেশের কারণে বিশ্বের প্রায় 40% মানুষ অভিবাসী ভিসা স্থগিতাদেশের আওতায় পড়েছেন। এতে বিশাল এই জনগোষ্ঠী উপেক্ষিত হচ্ছে। ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর থেকেই যুক্তরাষ্ট্রে অভিবাসন ইস্যুতে একের পর এক পদক্ষেপ নিচ্ছেন। এর অংশ হিসেবে ব্যাপক আকারে ভিসা দেয়া বন্ধের সিদ্ধান্ত নেন তিনি। গত বছর নভেম্বরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে সব মার্কিন দূতাবাসকে পাবলিক চার্জ বিধানটি কঠোরভাবে প্রয়োগ করার নির্দেশ দেওয়া হয়। পাবলিক চার্জ নিয়মে সাধারণত দেখা হয় কোনো ভিসা আবেদনকারী যুক্তরাষ্ট্রে নিজের খরচে জীবনযাপন করতে পারবেন কিনা। মার্কিন প্রশাসন যদি মনে করে আবেদনকারী ব্যক্তি সরকারি কল্যাণ ভাতা বা অন্যান্য সরকারি সাহায্যের ওপর নির্ভরশীল হয়ে উঠতে পারেন, তাহলে তার ভিসা প্রত্যাখ্যান করা হবে। আন্তর্জাতিক সময়। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিই এর বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদ করেছেন হাজারো মানুষ। স্থানীয় সময় শুক্রবার ফেডারেল ইমিগ্রেশন এজেন্টদের গুলিতে 2 নাগরিক নিহত হওয়ার ঘটনার ক্ষোভ থেকেই শুরু হয় এই প্রতিবাদ। এতে শিক্ষার্থী, কর্মচারী ও কমিউনিটি সদস্যরা আইসিই আউট আন্দোলনে অংশ নিয়ে ব্যবসা বাণিজ্য, স্কুল ও শপিং মল বন্ধ রাখছেন। গেল মাসে মিনেসোটার মিনিয়াপলিসে ফেডারেল এজেন্টদের এক অভিযানে আইসিইউ নার্স অ্যালেক্স পেট্রি এবং আরেক ব্যক্তি রেনি গুড গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ওই ঘটনার পর থেকেই দেশজুড়ে তীব্র সমালোচনা ও প্রতিবাদের ঝড় ওঠে। কিউবায় তেল সরবরাহকারী দেশগুলোর পণ্যে চড়া শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেন তিনি। নির্বাহী আদেশে নির্দিষ্ট করে কোনো দেশের নাম বা শুল্কের হার উল্লেখ করা হয়নি। তবে বিশ্লেষকরা মনে করছেন মেক্সিকো সহ লাতিন আমেরিকার যেসব দেশ কিউবার জ্বালানি সংকট মেটাতে তেল পাঠিয়ে সহায়তা করছে তাদের শায়েস্তা করাই এর মূল লক্ষ্য। মার্কিন বাহিনী অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার পর কিউবার ওপর চাপ বাড়ানোর ঘোষণা দিয়ে আসছিলেন ট্রাম্প। গত সপ্তাহে এক বক্তব্যে তিনি শিগগিরই কিউবা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে বলে হুঁশিয়ারি দেন। উত্তর কোরিয়ার 20টি অঞ্চলে বড় নির্মাণ প্রকল্প চালুর ঘোষণা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA জানায়, শিল্প কারখানা, জনস্বাস্থ্য সুবিধা ও অবসর কেন্দ্র করে তোলা হবে। এতে দেশের 1/3 শহর ও জেলার উন্নয়ন হবে বলে দাবি করছে সরকার। ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির নবম কংগ্রেসের আগে এই বড় লক্ষ্য নির্ধারণ হবে বলে প্রত্যাশা তাদের। কিম এই প্রকল্পকে আঞ্চলিক জীবনমান ও জাতীয় উন্নয়নের প্রতীক হিসেবে তুলে ধরেন। দেখছেন আন্তর্জাতিক সময়। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে মালদ্বীপে স্মরণ সভা হয়েছে। সভায় অংশ নেন মালদ্বীপ সরকারের প্রতিনিধি, বিভিন্ন দেশের কূটনীতিক, সাংবাদিক ও প্রবাসী বাংলাদেশিরা। প্রয়াত বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকার কথা তুলে ধরেন বক্তারা। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন দেশে বাংলাদেশ মিশনে খোলা হয় শোক বই। মালদ্বীপের সরকারি প্রতিনিধি ও বিভিন্ন দেশের কূটনীতিক ও প্রবাসী বাংলাদেশিদের সমবেদনা ও সংহতি বার্তা সংরক্ষণে আয়োজন করা হয় বিশেষ স্মরণ সভা ও প্রবন্ধ উপস্থাপন। শুক্রবার সন্ধ্যায় মালদ্বীপের জাতীয় বিশ্ববিদ্যালয়ে আয়োজন করে বাংলাদেশ হাই কমিশন। সভায় প্রয়াত বেগম জিয়ার গণতান্ত্রিক সংগ্রাম, আত্মত্যাগ ও সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় অসাধারণ ভূমিকা তুলে ধরেন বক্তারা। Begum Khaleda Zia also contributed meaningfully to the advancement of regional cooperation through the South Asian Association for Regional Cooperation South. For the nation of Bangladesh to take inspiration from her work and her dedication to improve the lives of all Bangladeshis. First woman to lead the government of Bangladesh, she emerged as a symbol of leadership, resilience and political participation for women across our country. She emerged as a symbol of empowerment. এছাড়াও প্রয়াত বেগম খালেদা জিয়ার জীবনীর উপর প্রবন্ধ উপস্থাপন ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। রাশিয়ার রাজধানী মস্কোতে চলতি মাসে 200 বছরের মধ্যে সবচেয়ে ভারী তুষারপাত হয়েছে। তুষারের কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে ভয়াবহ তুষারঝড়ের প্রভাব এখনও কাটেনি। টেনেসি ও মিসিসিপিতে বিদ্যুৎবিহীন লাখো মানুষ। তীব্র ঠান্ডা, বরফ আর বিদ্যুৎ বিভ্রাট সব মিলিয়ে পরিস্থিতি আরও সংকটময় হয়ে উঠেছে। বিদ্যুৎ ব্যবস্থা ঠিক হতে আরও সময় লাগবে বলে জানানো হয়েছে। এদিকে জাপানের উত্তরাঞ্চলের আওমোরি শহর ঢেকে গেছে ঘন তুষারে। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে তুষারঝড় যেন থামছেই না। বরফ আর প্রচণ্ড ঠান্ডায় বিপর্যস্ত টেনেসি ও মিসিসিপির জনজীবন। টেনেসি অঙ্গরাজ্যের ডেভিডসন কাউন্টিতে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত পর্যন্ত বিদ্যুৎহীন ছিলেন প্রায় 80,000 মানুষ। ন্যাশভিল ইলেকট্রনিক সার্ভিস জানায় এটি তাদের ইতিহাসের সবচেয়ে বড় দুর্যোগ। তবে পুরো বিদ্যুৎ ব্যবস্থা ঠিক হতে আরও সময় লাগবে বলে জানানো হয়েছে। এছাড়া ন্যাশভিলের গ্রিন হিলস এলাকায় টানা 5 দিন ধরে বিদ্যুৎ নেই। এই পরিস্থিতিতে মিসিসিপি ও টেনেসি অঙ্গরাজ্যে শত শত ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে। রাস্তা থেকে গাছ সরানো, আটকে পড়া মানুষকে উদ্ধারের পাশাপাশি বিদ্যুৎবিহীন বাসিন্দাদের সহায়তা করছেন তারা। জাতীয় আবহাওয়া সংস্থা সতর্ক করে জানিয়েছে পরিস্থিতি আরও বিপজ্জনক হতে পারে। পাশাপাশি ন্যাশভিল সহ বিভিন্ন শহরে তাপমাত্রা -10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে বলেও সতর্ক করে সংস্থাটি। ঝড় ও তীব্র শীতে এখন পর্যন্ত টেক্সাস থেকে নিউ জার্সিতে অন্তত 85 জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি টানা তৃতীয় দিনের মতো তীব্র তুষারপাতের কবলে রাশিয়ার রাজধানী মস্কো। শহর জুড়ে বরফের স্তূপ। মস্কোতে তুষারপাতের পরিমাণ পৌঁছেছে 62 সেন্টিমিটারে, যা স্বাভাবিক মৌসুমী গড়ের প্রায় 3 গুণ। এছাড়া বরফের স্তূপের কারণে যানজট চরমে পৌঁছেছে। আবহাওয়াবিদরা বলছেন গত 203 বছরের ইতিহাসে জানুয়ারি মাসে এটি মস্কোর সবচেয়ে ভারী তুষারপাত। সামনে পরিস্থিতি আরও কঠিন হতে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া বিভাগ। এদিকে জাপানের উত্তরাঞ্চলের আওমোরি শহর ঢেকে গেছে ঘন তুষারে। জানুয়ারিতে রেকর্ড পরিমাণ বরফ জমেছে রাস্তাঘাটে। আওমোরিতে তুষারের গভীরতা দাঁড়িয়েছে 167 সেন্টিমিটারে, যা 1945 সালের পর জানুয়ারির সর্বোচ্চ রেকর্ড। এমন অবস্থায় সতর্কতা জারি করেছে জাপানের আবহাওয়া বিভাগ। আর্জেন্টিনার দক্ষিণাঞ্চলে নিয়ন্ত্রণে আসেনি ভয়াবহ দাবানল। দেশটির চুবুত প্রদেশে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। উচ্চ তাপমাত্রা ও দমকা বাতাস পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
ফায়ার সার্ভিস জানায় শুক্রবার কয়েক ঘন্টার মধ্যে আবহাওয়া খারাপ হলে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তীব্র বাতাস দমকল কর্মীদের বড় ঝুঁকির মুখে ফেলে। এতে ফায়ার সার্ভিসের একাধিক দল অবস্থান পরিবর্তন ও পিছু হটতে বাধ্য হয়। এমন পরিস্থিতিতে কয়েকটি প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। স্থানীয়দের নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। আর্কটিক অঞ্চলে সমুদ্রের বরফ কমলেও নরওয়ের সালবার্ট এলাকার প্রাপ্তবয়স্ক মেরু ভাল্লুক গত 2 দশকে আগের চেয়ে মোটা হয়েছে। নতুন এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে বরফবিহীন দিনের সংখ্যা বেড়েছে ঠিকই, কিন্তু ভাল্লুকের শরীরে চর্বির পরিমাণ কমার পরিবর্তে উল্টো বেড়েছে। গবেষকরা বলছেন এটি আপাতত একটি ইতিবাচক সংকেত হলেও ভবিষ্যৎ নিয়ে এখনও উদ্বেগ রয়েছে। কমলেও নরওয়েতে প্রাপ্তবয়স্ক মেরু ভাল্লুক গত 2 দশকে আগের চেয়ে মোটা হয়েছে। মেরু অঞ্চলের ভাল্লুক নিয়ে বছরের পর বছর গবেষণা করছে নরওয়ে। দেশটির নরওয়েজিয়ান পোলার ইনস্টিটিউটের গবেষকদের গবেষণায় 1992 থেকে 2019 সালের মধ্যে সালবার্ডে ধরা পড়া বহু ভাল্লুক নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, যেখানে 770টি প্রাপ্তবয়স্ক ভাল্লুকের 1188টি শারীরিক পরিমাপ বিশ্লেষণ করেছেন তারা। গবেষণায় ভাল্লুকের চর্বি ও শারীরিক অবস্থার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। গবেষণায় দেখা যায় গত 27 বছরে ওই অঞ্চলের বরফবিহীন দিনের সংখ্যা প্রায় 100 দিন বেড়েছে। গড়ে বছরে প্রায় 4 দিন করে কমেছে বরফ। তবুও 2000 সালের পর থেকে প্রাপ্তবয়স্ক মেরু ভাল্লুকের গড় ওজন ও শরীরের চর্বি কমেনি, বরং বেড়েছে। মেরু ভাল্লুকের জন্য মোটা থাকাটা খুব গুরুত্বপূর্ণ উল্লেখ করে গবেষক দলের প্রধান জানান, স্ত্রী ভাল্লুকের ওজন কম হলে তারা প্রজনন করতে পারে না। স্থলভাগের প্রাণী যেমন বল্গা হরিণ ও সিন্ধু ঘটকের সংখ্যা বেড়ে যাওয়ায় ভাল্লুক বেশি খাবার পাচ্ছে বলেও ধারণা তার। তবে ভবিষ্যতে সমুদ্রের বরফ আরও কমলে পরিস্থিতি বদলাতে পারে বলে সতর্ক করেছেন গবেষকরা। সেক্ষেত্রে শিকারের জন্য ভাল্লুকের অনেক দূরে যেতে হতে পারে। পাশাপাশি এতে তারা দুর্বল হয়ে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন গবেষকরা। উষ্ণ হয়ে ওঠা আর্কটিকে ভাল্লুকের বিভিন্ন প্রজাতি কেমন প্রতিক্রিয়া দেখাবে তা নিয়ে আরও গবেষণার প্রয়োজন বলে মনে করছেন তারা। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অবশেষে রাফা ক্রসিং খুলে দেওয়ার ঘোষণা ইসরায়েলের। কাল থেকে গাজায় ঢুকবে ত্রাণবাহী ট্রাক। অন্তত 70,000 ফিলিস্তিনের প্রাণহানি স্বীকার করল নেতানিয়াহু বাহিনী। যুদ্ধবন্ধের আলোচনায় মস্কো যাওয়া সম্ভব নয় জানালেন জেলেনস্কি। পুতিনকে কিয়েভে আমন্ত্রণ। রাশিয়ার রাডার, ড্রোন ও অস্ত্রের গুদাম ধ্বংসের দাবি ইউক্রেনের। এবং পরমাণু ইস্যুতে চুক্তি করতে চায় ইরান, দাবি ট্রাম্পের। ন্যায্যতার ভিত্তিতে হতে পারে আলোচনা জানালেন আরাকচি। তেহরানের নৌমহড়া ঘিরে সতর্ক ওয়াশিংটন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।